নুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম। স্বাগত আপনাকে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত চান প্রধানমন্ত্রী, নিহত ৭৮% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত, অবশেষে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ জামায়াত শিবির। দৈনিক সমকাল, জামায়াত শিবির অবশেষে নিষিদ্ধ, বিক্ষোভে পুলিশের বাধা ধস্তাধস্তি, রিমেম্বারিং আওয়ার হিরোজ। দৈনিক যুগান্তর, নিষিদ্ধ হলো জামায়াত শিবির, বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জাতিসংঘের মাধ্যমে তদন্ত ও বিচার দাবি শিক্ষকদের। দৈনিক ইত্তেফাক, জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, 11 আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমান পরীক্ষা। খবরের কাগজের শিরোনাম, জামায়াত শিবির নিষিদ্ধ, হত্যার বিচার দাবিতে মিছিল, আন্দোলন পরিহারের আহ্বান নীল দলের। মানব জমিন, বাবার মৃত্যু, মা অসুস্থ, এখনো কারাগারে মোহাম্মদ আলী, জামায়াত শিবির নিষিদ্ধ, আন্তর্জাতিক তদন্তে জোর কূটনীতিকদের, প্রাণহানি সহিংসতা। দেশ রূপান্তর, অবশেষে নিষিদ্ধ জামায়াত, পরিবারের কাছে ফিরলেন 6 সমন্বয়ক, মাঠে নাগরিক সমাজ, শিল্পী, 24 ঘন্টার আলটিমেটাম। আজকের পত্রিকা, মাঠ ছাড়ছেন না সমন্বয়কেরা, আজ প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল, এতগুলো প্রাণ ঝরে গেল, দায় কার, প্রধানমন্ত্রীর প্রশ্ন। দৈনিক বাংলা, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই প্রধানমন্ত্রী। যায় দিন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, জামায়াতের মোকাবেলা জঙ্গি সংগঠন হিসাবে। দৈনিক জনকণ্ঠ, টার্গেট কেপিআই, জামায়াত নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি। এইচএসসি পরীক্ষা 11 আগস্ট থেকে নতুন সূচিতে। আপনি শিরোনাম শুনলেন। গত কয়েকদিন ধরে যে অস্থিরতা দেশে চলছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চান, জাতিসংঘের মাধ্যমে তদন্ত বিচার দাবি শিক্ষকদের এবং শিক্ষার্থীদের। তাহলে আমরা বিচার চাচ্ছি, গলতটা কোথায়, ব্যত্যয়টা কোথায়? বিচার তো আমরা চাচ্ছি। আপনাকে ধন্যবাদ যে এই আলোচনাটার অবতারণা করেছেন। বিচার চায় না আমার মনে হয় এমন কেউ নাই। যারা সরকারে আছেন তারাও কিন্তু এখন বিচারের কথা বলছেন। এর বাইরে যে জনগোষ্ঠী আছে, সেখানে বলেন শিক্ষক বলেন, অভিভাবক বলেন, ছাত্রছাত্রী বলেন, আপামর জনগণ যারা আছেন, তারাও কিন্তু বিচার চান। কারণ যে ঘটনাটি ঘটেছে, এরকম ঘটনা ইতিপূর্বে এই বাংলাদেশে ঘটে নাই, এবং এতে অনেকগুলো প্রাণ ঝরে গেছে। এবং সংঘর্ষটা কিন্তু আমরা হয়তো এই সংঘর্ষের সব ছাত্র না, কিন্তু প্রাণ তো ঝরছে, মানুষ বাংলাদেশের নাগরিক, তারও একটা সাংবিধানিক অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে পৃথিবীতে। তো সব কিছু মিলে বিষয়টা ছাত্রদের হলেও এটা এখন জনগণের মধ্যে ছড়িয়ে গেছে। সেই অর্থে যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য পুরো জাতি দুঃখ প্রকাশ করেছে। জাতীয় শোক দিবস পালিত হয়েছে, আপনি জানেন। সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বারবার, একেবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী সবাই। এবং এটা স্বাভাবিক। মানুষ হিসেবে বাংলাদেশের মানুষ, বাঙালিরা সংবেদনশীল, সহানুভূতিশীল, অনুভূতিটা অনেক কি বলবো, খুব গভীর। যেই কারণে আমরা কিন্তু মানুষের ব্যথায় ব্যথিত হই, মানবতার জন্য আমাদের হৃদয় কাঁদে, এগুলো সত্য কথা। যদিও 40-50 বছরের ব্যবধানে হয়তো অনেক কিছুর পরিবর্তন ঘটেছে, কিন্তু এই সত্যি জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় নাই। এখনো মানুষের আর্তনাদে আমাদের বুক কাঁদে, এখনো মানুষের প্রাণহানিতে আমরা আহত হই, মর্মাহত হই, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটা স্বাভাবিক। এবং এই ঘটনা অবশ্যই নিন্দনীয়, যেটি ঘটেছে, যেই নৃশংসতা ঘটেছে, এর আমরা নিন্দা জানাই, সবাই নিন্দা জানায় বাংলাদেশের মানুষ। যেই সহিংসতা হয়েছে তারও আমরা নিন্দা জানাই।
এই দুটোর একটিও কিন্তু আমাদের কাম্য ছিল না। সহিংসতার কথা বললেন, সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হলো জামায়াত শিবির। জামাত শিবির বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির একটি বিস্ফোরণের মতো, এবং আপনি জানেন মহান মুক্তিযুদ্ধে জামাত শিবির দলগতভাবে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই জামাত শিবির কিন্তু আজ পর্যন্ত তাদের ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে জাতির কাছে কৃতকর্মের জন্য তারা বলে নাই, বরং বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আশ্রয় প্রশ্রয়ে তারা তাদের বাড়িতে তাদের গাড়িতে পতাকা উড়িয়েছে। এই বাংলাদেশে তারা গভীরে শিকড় গঠিত করেছে। আপনি দেখেন তারা শুধুমাত্র যে রাজনৈতিকভাবে এই দেশে তাদের শক্তি বৃদ্ধি করেছে তা কিন্তু না, অর্থনৈতিকভাবেও কিন্তু তারা বাংলাদেশে সামাজিকভাবে তারা সাংস্কৃতিকভাবে সর্বগ্রাসী একটা অভিযান তারা পরিচালনা করেছে, এবং এটা দীর্ঘমেয়াদী। এটা বোঝা যায় যে আপনি জামাত শিবিরের, আপনি জানেন যে জামাত শিবিরের অনেকের বিচার হয়েছে যুদ্ধ অপরাধের কারণে, এবং তাদের মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন হয়েছে নানা, এবং শীর্ষ নেতাদের অধিকাংশই। কিন্তু তারপরেও কিন্তু তারা থেমে থাকেনি, এবং এক সময় ঘাতক দালাল নির্মূল কমিটি জাহানারা ইমামের নেতৃত্বে আপনি জানেন যে বাংলাদেশে একটা বিরাট আন্দোলন গড়ে উঠেছিল জামাত শিবির নিষিদ্ধ করার, সেটি কিন্তু শেষ পর্যন্ত হয়নি। আজকে এসে অবশেষে এই ঘটনাটা ঘটল, এবং আপনি দেখেন জামাত শিবিরের নিষিদ্ধ করার ব্যাপারেও কিন্তু আমরা এখনো মিশ্র প্রতিক্রিয়া দেখি। এই স্বাধীন বাংলাদেশে 52 বছর পরে গত 24 ঘন্টার মধ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে কার অবস্থানটা কি, আপনি কোন জায়গায় দাঁড়াবেন, এটা কিন্তু আসলে ধীরে ধীরে একটা স্পষ্ট হচ্ছে। এটা স্পষ্ট হওয়ার আসলে প্রয়োজন ছিল একদম স্বাধীনতার পরেই, যে হ্যাঁ অবস্থানটা স্পষ্ট করা, যে আপনি কোন অবস্থানে দাঁড়াবেন, কোন পক্ষে। সেই কাজটি হয় নাই বলেই কিন্তু আজকে তারা এমনভাবে পল্লবিত হয়েছে, এমনভাবে শক্তিশালী হয়েছে, এমনভাবে অন্য গণতান্ত্রিক শক্তির মধ্যে প্রবেশ করেছে, সরকারের বিভিন্ন অঙ্গনে প্রবেশ করেছে, বিভিন্ন জায়গায় এমন কোনো জায়গা নাই যেখানে তাদের অবস্থানটা দৃঢ় করেনি। খুব ধীরে ধীরে সুকৌশলে সুচতুর এক কায়দায়, এবং সেটি তারা সম্পন্ন করেছে। কাজে এই যে জামাত শিবির নিষিদ্ধ হলো, এর মধ্য দিয়ে জামাত শিবিরের রাজনীতির অবসান হবে কিংবা যে সেই চেতনার অবসান হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ এটি একটি রাজনৈতিক দর্শন তাদের। সেই রাজনৈতিক দর্শনকে যদি আপনি মোকাবেলা করতে হয়, তো রাজনৈতিক দর্শন দিয়ে মোকাবেলা করতে হবে। আপনি সেটা নিপীড়ন নির্যাতন দিয়ে মোকাবেলা করতে পারবেন না। আমরা বলতেছি বলে যে বাংলাদেশের সন্ত্রাসীদের জায়গা নাই, বাংলাদেশের সন্ত্রাসী নাই, সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, না করলে গত এই দিনে কি ঘটলো, এটা কি ছাত্ররা করেছে? অবশ্যই না, অবশ্যই না, ছাত্রদের এই কাজ না। এই কাজের জন্য ছাত্ররা রাস্তায় নামে নাই, ছাত্ররা রাস্তায় নেমেছিল তাদের একটা দাবির জন্য। তাদের, আমি বলবো যে তাদের একটা ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি আদায়ের জন্য ছাত্ররা রাস্তায় নেমেছিল, তাতে সকলের সমর্থন ছিল। তাকে আওয়ামী লীগের ভেতরে যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, যারা ওই তাদের কি সমর্থন ছিল না? প্রচুর। আমি শুনেছি যে না, ছাত্রদের দাবি মেনে নেওয়া প্রয়োজন, ছাত্রদের দাবি মেনে নেওয়া হোক, তারা ফিল করে। এই যে ছাত্রদের কথা তুললেন আপনি, এটা তো স্যালুট করতেই হয়, তাদের আন্দোলনের ব্যাপারে সাধারণ মানুষের যথেষ্ট সমর্থন ছিল। এই যে ডিবি হেফাজতে নিয়ে মানে তাদেরকে যে কায়দায় বলা হলো যে আন্দোলন তারা প্রত্যাহার করেছে, কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে যে তারা 32 ঘন্টা অনশনে ছিলেন, তাদেরকে যে বক্তব্য প্রচার করা হয়েছিল ওই দিন, তাহলে সেটা কি মিথ্যা ছিল, বা কেন করা হলো সেটা? এটা করার ঠিক হয়নি, কারণ আপনার এটা গোটা এতে হয় কি অবিশ্বাস দানা বাঁধে না? এতে হয় অবিশ্বাস দানা বাঁধে। এতে মনে হয় যে না, সরকার কি আমাদের সঙ্গে চাতুরি করছে, সরকার কি আমাদের সঙ্গে প্রতারণা করছে। কিন্তু আপনি আবার সরকারের এক একটা পদক্ষেপ দেখেন, যিনি করলেন তাকে কিন্তু সরানো হলো। ছাত্রদের মূল যে দাবি যা নিয়ে ঘটনার সূত্রপাত, সেই দাবি
যা চেয়েছে তার চেয়ে বেশি পেয়েছে। 9 থেকে 13 এই স্ল্যাবের কথা তাদের ছিল, সেখানে সরকারের পক্ষ থেকে 9 থেকে 20 পর্যন্ত করা হয়েছে। আপনি দেখেন তদন্তের কথা, প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন বিচার বিভাগ তদন্ত কমিটি, তিনি বলেছেন জাতিসংঘকে আহ্বান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্য যারা এই সহযোগিতা করতে চান সবাইকে বলেছে, এমনকি বিএনপিকে বলেছে আপনাদের কাছে সহযোগিতা করেন। তো সবই যদি আমরা মানলাম, সবই যদি করলাম, তাহলে আজকের এই পরিস্থিতিটা কেন? এক, 2 নম্বর হলো, হ্যাঁ, সরকারের অনেক আগ্রহ থাকলেও পরিস্থিতিটা হয়তো শান্ত নাও হতে পারে কখনো কখনো, যদি সেখানে তৃতীয় পক্ষ ঢুকে যায়, যদি সেখানে অন্য উদ্দেশ্য থাকে। আপনার উপরে আপনি বললেন আমি এই চাই, সেটা আপনাকে দেওয়া হলো, আপনি পরের দিন বললেন না এই চাই, তারপরে সেটা হলো না, পরের দিন বললেন আপনি এই চাই। এই আপনার চাওয়াটা কোথায় গিয়ে থামবে সেটা আগে আপনাকে স্পষ্ট করতে হবে। আমরা অনেক সময় রাজনৈতিক ক্ষেত্রে বলি যে আলোচনা আলোচনা আলোচনা, অবশ্যই আলোচনার মধ্য দিয়ে সবকিছুর মীমাংসা হয়, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যে আলোচনার কোনো বিকল্প নাই, সংলাপের কোনো বিকল্প নাই, দেয়া নেয়ার কোনো বিকল্প নাই। আমি কিছু দেব, আপনি কিছু দেবেন, আমি কিছু ছাড়বো, আপনি কিছু ছাড়বেন। এর মধ্যে ন্যায়টা থাকবে, এর মধ্যে সত্যটা থাকবে। যতটা ন্যায়ের কাছাকাছি থাকা যায়, যতটা সত্যের কাছাকাছি জায়গা যায়, সেই জায়গায় গিয়ে আমাদের সমঝোতা হতে হবে। সেটা যদি না হয় তাহলে তো সংকট। এবং এই ক্রীড়নকরা যদি বাইরে থেকে খেলে, সেটা তো আপনি প্রতিহত করতে পারবেন না। আপনি দেখেন, একসঙ্গে শুধু বাংলাদেশ না, পৃথিবীর কত জায়গা থেকে আমাদের এই বিষয়ে আমরা আগ্রহ লক্ষ্য করেছি, এখনো হচ্ছে। আমি জানি না কোন পর্যন্ত হবে। না, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে, যেটা হলো যে এই যে একটা সাধারণ নাগরিক হিসেবে আমার মনে প্রশ্নটা জাগলো, একটা ক্ষতি হয়ে গেছে, একটা অবস্থা দাঁড়িয়েছে এবং একটা ভুলও হয়ে গেছে, কিন্তু সবকিছু মিলিয়ে আমরা একেবারে পরস্পরের কাছাকাছি মানুষজনরা এখন একজন অন্যজনের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার, যেভাবে পথে নামছি, যেভাবে বিষোদ্গার করছি, যে ভাষায় যে ল্যাঙ্গুয়েজে কথা বলছি, এটার ভবিষ্যৎ কি? না, এটার অবসান হতে হবে। কালকে একজন গল্প করছিল, খুব আমি একটু অবাক হয়ে শুনছিলাম। সে বলছিল এখন এমন একটা সময় এসছে যে যা বলে আপনি এটার প্রতিবাদ করবেন না, মেনে নেবেন। কেউ যদি একজন বলে যে আকাশে কালকে আমি হাতি উড়ে যেতে দেখেছি, ওটাই সত্য, আপনি বলবেন যে হ্যাঁ, ওই হাতিটা আমার বাড়ির ছাদে এসে বসেছিল। এই অবস্থায় দাঁড়িয়েছি আমরা, এই অবস্থায়। কিংবা আপনাকে বলতে হবে হ্যাঁ, হাতিটা এসে আমার কাঁধে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাহলে উনি খুশি হবেন। আপনি বলতে পারবেন না যে না, হাতি উড়ে না, হাতি উড়া সম্ভব না, হাতি উঠতে দেখি নাই, এটা আপনি বলতে পারবেন না। তাহলে আমরা কোন জায়গায় নিয়ে আসছি সবকিছু? আপনি যা বলবেন আমি সেটা সেই অনুযায়ী আমাকে চলতে হবে, যে পক্ষই হোক, যেই মানুষই হোক। আপনি একরকম বলবেন যদি মনে করেন যে আপনার মাইন্ড সেট আপটা ওইভাবেই থাকে যে আমি এটাই বলবো, আমি এটাই বিশ্বাস করি, আমি এর বাইরে যাব না, তাহলে তো আপনার সঙ্গে আলোচনা করা অনর্থক। ওই আলোচনাটাই যেটা এই অনুষ্ঠানে আমি একাধিকবার বলবার চেষ্টা করেছি, যে আমরা এই যে অবস্থানটা দাঁড়িয়েছি, একটা সময় হয়তো সবাই আমরা থেমে যাব, কিন্তু দেশটার যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা পুষিয়ে নিব কি করে? এটা খুব কঠিন প্রশ্ন, কারণ এর মধ্য দিয়ে শিক্ষার মারাত্মক ক্ষতি হচ্ছে। ছাত্ররা রাজপথে আছে, শিক্ষকরা আছে, শিক্ষার মারাত্মক ক্ষতি হচ্ছে। এক, অর্থনীতির ক্ষতি দারুণভাবে হচ্ছে, আমরা টের পাচ্ছি না। আমরা বলছি যে পুষিয়ে যাবে, এই হবে সেই হবে, কারণ আমরা অনেকগুলো এই জাতীয় দুর্যোগ পেরিয়ে এসেছি, করোনার মতো ভয়াবহ দুর্যোগ আমরা পেরিয়ে এসেছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো দুর্যোগ পেরিয়ে এসেছি। সেই কারণে হয়তো আমাদের মনের মধ্যে একটা সাহস আছে। আমরা মনে করি যে বাঙালি, তো আমরা বলি যে বাঙালি বীরের জাতি। পৃথিবীর কোন দেশ বলেন মাতৃভাষার জন্য এরকমভাবে রক্ত দিয়েছে? পৃথিবীর কোন দেশ বলেন লাগাতার স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এবং মাত্র কয়েক মাসে? তো বীরের জাতি বাঙালি তো কখনো পরাভূত হয় নাই। পরাভূত হয়েছে বাঙালি ষড়যন্ত্রের কাছে, পরাভূত হয়েছে বাঙালি চক্রান্তের কাছে,
বেঈমানদের কাছে, সেটা হয়েছে, কিন্তু সেটা সাময়িক। কিন্তু বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়েছে সবসময়, এটা সত্য কথা। এবং আমি আশাবাদী যে হ্যাঁ এই সংকটও থাকবে না। এই যে আজকে অমানিসার অন্ধকার অনেকে বলে, কৃষ্ণপক্ষের অন্ধকার, হ্যাঁ এটাও কেটে যাবে। আলো আলো আসবেই, আলো ফুটবেই, সূর্যের আলো আমরা দেখবই। সেই আলো নিয়ে কি করবেন আপনি? দুঃখ হবে, যন্ত্রণা হবে। দেশটা যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে যেতে পারিনি। দেশটাকে যেভাবে ঐক্যমতের রাজনীতির একটা জায়গায় যাওয়া দরকার ছিল, যেভাবে সমস্ত মানুষ আমরা সবাই মিলে দেশ, মাটি এবং মানুষকে ভালোবাসার কথা ছিল, সেই জায়গাগুলো আমরা যেতে পারিনি। সেই সাংস্কৃতিক চর্চা আমাদের হয় নাই, সেই মননের চর্চা হয় নাই। শ্রেণী বৈষম্য আমরা আরো বাড়িয়ে দিয়েছি, যেটা আরো কমার কথা ছিল। আমাদের স্বাধীনতার একটা অন্যতম দাবি ছিল যে আমাদের সুষম সম্পদের বন্টন, সেটা তো আমরা করতে পারি নাই। আমরা গণতন্ত্রকে তো নিরবিচ্ছিন্নভাবে আমরা চর্চা করতে পারি নাই, পেরেছি। স্বাধীনতার পর মাত্র 3 বছর 3.5 বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সপরিমাণে আমরা শেষ করে দিয়েছি। আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা সামরিকতন্ত্র, সামরিক শাসনে কয়বার নিপতিত হয়েছি, অসাংবিধানিক শাসনে কয়বার নিপতিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার আমরা ভালোর জন্য করেছি, সেই তত্ত্বাবধায়ক সরকার শেষ পর্যন্ত আমরা কি রূপ দেখলাম। এই স্বাধীন বাংলাদেশে আপনি দেখেন একজন মানুষের জন্য সংবিধান পরিবর্তন হয়েছে, এটাও সম্ভব। এই স্বাধীন বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান একজন হয়েছে, এটাও সম্ভব। কোন পরিস্থিতিতে সেটা হয়েছে। আমরা যদি এই সমস্ত সংকট কাটিয়ে আজকের জায়গায় আসতে পারি, আজকে তো বাংলাদেশে ধরেন এই মানে একটা ভাবমূর্তি, বাংলাদেশের বহু মানুষ বাংলাদেশকে চেনে পৃথিবীর, সেই জায়গাটা তো আমরা এসছি। সেটা আবার আমাদের সেই মর্যাদা, সেই ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্ত যে শুধু বাংলার মাটিতে হচ্ছে তা কিন্তু না। এই চক্রান্ত আমি অনেক কিছু মনে করি যে এই চক্রান্ত অনেক সুদূর প্রসারী। এই চক্রান্ত একেবারে খুব চূড়ান্ত কথা বলেছেন, এটা সুদূর প্রসারী। শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে এবং আবার 11 তারিখ থেকে এইচএসসি পরীক্ষার শিডিউলটা নতুন করে করা হবে। তো এখন কি আমরা অন্তত এইটুকু আশা করতে পারি না যে খুলে যাক আস্তে 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 স্বাভাবিক? আশা করা নাই, এটা অবশ্যই খুলে যাওয়া উচিত। প্রতিটি অভিভাবকের চাহিদা যে এখন শিক্ষাঙ্গন স্বাভাবিক হোক। কোমলমতি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল খুলবে, তারা স্কুলে যাবে, এটাকে কেউ বাধা দেওয়ার আমার মনে হয় নৈতিকভাবে, মানসিকভাবে কোনোভাবেই উচিত হবে না। স্কুল চলতে দেওয়া উচিত, কলেজগুলো চলতে দেওয়া উচিত, শিক্ষার স্বাভাবিক গতি থাকতে দেওয়া উচিত। এবং এই নিরাপত্তাটা ছাত্রদেরও এখানে ভূমিকা আছে, সরকারেরও ভূমিকা আছে। নিরাপত্তা, আপনি অভিভাবকের কথা বললেন, অভিভাবকরা কি চান আপনি বলেন? একজন আমার সন্তানের যদি 1 বছর কোর্স যানজটে পড়ে যায় শিক্ষা, তো ওই ব্যয়টা আমি কোত্থেকে পারবো? অনেকেই চিন্তা করে, বলে আপনার ছেলে কি করে, স্বাভাবিক সাধারণ মানুষ যারা বলে বিয়ে পড়ে, বলে আর কষ্ট করে 1-2 বছর, বলে কি অবশ্যই। আপনার ছেলে কি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে আছে, বলে আর কয়েকটা 1-2 বছর কষ্ট করেন, তারপরে তো আপনার সুখ আসবে জীবনে। তো এই সুখের জন্য আমরা আর কত দূর যাব, কত দূর অপেক্ষা করব, আর কতদিন অপেক্ষা করতে হবে? অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে দুঃখের কথাগুলো আলোচনা করলাম, এভাবে আলোচনা করতে চাই না, সুখের বন্দরে পৌঁছাতে চাই আমরা। একটা আলোকিত সকাল দেখবার অনেক প্রত্যাশা। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।